জনগণের অর্থ আর পাচার হতে দেয়া হবে না, শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী। 1 বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড। বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন কারাদণ্ড, 5 বছরের আয়াতকে হত্যায় আসামির ফাঁসির রায়। আমন্ত্রণ স্টার নিউজে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। এবার বিস্তারিত সংবাদ। জনমুখী বাজেটকে যারা গণবিরোধী বলছেন তারা জনগণের বন্ধু নন, এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শ্রীমঙ্গলের জনসভায় 60টি নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহারের কথা তুলে ধরেছেন এবং এই কথা জানিয়েছেন তিনি। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করে তিনি আরও জানিয়েছেন, 1 বছরে সব নারী চা শ্রমিক সহ 40 লাখ পরিবারকে আনা হবে এর আওতায়। চা বাগান, পাহাড় আর বৈচিত্র্যময় সাংস্কৃতিক সবুজ অঙ্গন, চায়ের রাজধানীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে সবাই মিলেছে এক মোহনায়। আষাঢ়ের ঝুম বৃষ্টিতেও মাঠ ছাড়েননি কেউ। বুধবার দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আসেন সরকার প্রধান। উদ্বোধন করেন ফ্যামিলি কার্ড কার্যক্রমের। জানান 40 লাখ পরিবার পাবে এই কার্ড। আগামী 1 বছরে সব নারী চা শ্রমিককে এর আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি। এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত আমরা বাংলাদেশের 40 লক্ষ কৃষক ভাইয়ের হাতে আমরা কৃষক কার্ড তুলে দেব। ঠিক একইভাবে আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দেব। প্রস্তাবিত বাজেটে জনগণের স্বার্থে 60টি নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহারের কথা তুলে ধরে এই সময় তিনি বলেন, এই বাজেটকে যারা গণবিরোধী বলেন তারা জনগণের বন্ধু নন। আমরা এই বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ রেখেছি এবং একই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, নুন, চিনি, এই সবের উপরে যে শুল্ক আগে ছিল, সেই শুল্ক আমরা যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সও আমরা উঠিয়ে নিয়েছি, যাতে জিনিসের দাম না বাড়ে। জনগণের কথা চিন্তা করে আমরা 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে আমরা শুল্ক প্রত্যাহার করে নিয়েছি এই বাজেটে। এর আগে 50 জন চা শ্রমিককে বাড়ি করতে 2 লাখ করে টাকা ও 150 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কয়েকজনের হাতে তুলে দেন অর্থ সহায়তা। সেই জন্য আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। রহমান ফয়েজ, ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক স্থাপনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে 600 একর জমিতে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। সচিবালয় অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। তিনি বলেছেন, এসবের ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে, বহুমুখী পণ্যের ক্রয় বিক্রি এবং অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বাড়বে। এছাড়া রাশিয়া থেকে 30,000 মেট্রিক টন ও সৌদি আরব থেকে 25,000 মেট্রিক টন ইউরিয়া সার ক্রয় করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন, যে আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া করবো, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। সেই কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। যে কেউ এসে এখানটায় বলছে আমি তোমার এখানে করবো, কিন্তু আমার লোকের লাভ হবে যে আমার জাহাজ ভাড়াটা হবে, আমার পোর্টটা চালু হবে এবং আমার গুডস অ্যান্ড কি বলে সার্ভিসেস খুব কুইকলি মুভ করবে। চট্টগ্রামে আলোচিত শিশু আয়াতকে 6 টুকরো করে হত্যা মামলায় রায় দিয়েছেন আদালত। এতে আসামি আবিরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ জানিয়েছে বাদীপক্ষের আইনজীবী ও স্বজনরা। তবে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামি পক্ষ। 2022 সালের 15 নভেম্বর চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় 5 বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত। 16 দিন পর আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইস ঘাট এলাকা থেকে উদ্ধার হয় তার 6 টুকরো মরদেহের কিছু অংশ।
ঘটনার পর তদন্তে নামে পিবিআই। ওই বছরের 25 নভেম্বর ধরা পড়ে বাসার ভাড়াটে আবির। জিজ্ঞাসাবাদে মুক্তিপণ না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে লাশ গুম করতে করা হয় 6 টুকরো। ওই মামলার বিচার কার্য হচ্ছে 7 দিনে এবং বাকিটা 7 দিনে, আর এটা দীর্ঘ 3 বছর। আমরা চাই ওই মামলা দুটির মতো এটাও যাতে আগামী 1 মাসের মধ্যে রায় সম্পন্ন হয়, যাতে দ্রুত ফাঁসির এক কার্যকর হয়। এই মামলায় 33 জনের সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ 3.5 বছর চলে বিচারিক প্রক্রিয়া। এতে আসামি আবিরকে মৃত্যুদণ্ডের রায় দিলেন বিচারক। সেই সাথে 1 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে তাকে। মোহাম্মদ আবির আলীকে দণ্ডবিধি 302 ধারার মধ্যে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ী আরো 1 বছরের সশ্রম কারাদণ্ড। রায়ে সন্তোষ জানিয়েছে পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। আমার মেয়ে হত্যাকারী আবিরের ফাঁসির রায় আমি অতি দ্রুত দেখতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যে রায়ের মাধ্যমে যাতে অতি দ্রুত 1 মাসের ভিতরে এই রায় বাস্তবায়ন করা হয়। এর আগে সকালে কড়া নিরাপত্তায় আবিরকে আদালতে তোলা হয়। রোকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের আলোচিত বাকুলিয়ার শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড 50,000 টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালত এই রায় ঘোষণা করেন। চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র 27 দিনের মধ্যেই মামলার বিচার কাজ শেষ হয়েছে। রায় সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার। গতকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। মামলায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত 21 মে বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় পুরো দেশ। সেদিনই মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা। প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয় মনির হোসেনকে। ঘটনার 13 দিন পর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। এর আগে গত 9 জুন মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। মুন্সিগঞ্জে শাহাদত হোসেন শ্যামলকে পুলিশের গুলি করার ঘটনায় প্রথমবারের মতো পুলিশের মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের বেঞ্চ এই নির্দেশ দেন। একই সাথে ভুক্তভোগীকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এর আগে 2019 সালে মুন্সিগঞ্জের কামারকান্দা এলাকায় পুলিশের চেকপোস্টে শাহাদত হোসেন শ্যামলের পায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। সেই সময় শ্যামল ও তার বন্ধুরা অভিযোগ করেন যে কিছু বুঝে ওঠার আগেই শ্যামলের পায়ে পুলিশ গুলি করে। ঘটনার দিন প্রতিশ্রুতি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরের দিন শ্যামল সহ 6 জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করে পুলিশ। ওই বছরের 4 এপ্রিল শ্যামল ছাড়া মামলার অন্য 5 আসামি আদালত থেকে জামিনে বের হন। যে পুলিশ সদর দপ্তরের তদন্তে যে উঠে এসেছে এবং তাকে আমাদের এই ভিকটিমকে কোনো ক্ষতিপূরণ না দিয়ে বরং এর নামে মামলা করেছে। জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু এই ঘটনার প্রাথমিক একটা সত্যতা পেয়েছে এবং এটা পাওয়ার পরে প্রাথমিকভাবে তারাও কিন্তু একটা সরকারের প্রতি একটা আদেশ দিয়েছিল যে যেন এই ভিকটিমকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও জিডিপি ও জাতীয় বাজেটের অনুপাতে তা এখনও আন্তর্জাতিক মানদণ্ডের অনেক নিচে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে শিক্ষার গুণগত উন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং টেকসই মানব সম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। পাশাপাশি কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার উপরও গুরুত্ব দিয়েছেন তারা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় শিক্ষা খাতে এখনও পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের মতো প্রবৃদ্ধির দেশগুলো জিডিপির তুলনায় শিক্ষায় বেশি ব্যয় করলেও বাংলাদেশে প্রস্তাবিত বরাদ্দ মাত্র 1.79%। মোট জাতীয় বাজেটের অনুপাতেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের বরাদ্দ কম। শিক্ষার্থী প্রতি ব্যয়ও সীমিত। এছাড়া বিদ্যালয়ের বাইরে থাকা ও ঝরে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনাও দেখা যায়নি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কেমন হলো শিক্ষা বাজেট, বাস্তবতা ও জনপ্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। জিডিপি গ্রোথ আমাদের মতো তাদের সাথে মিলিয়ে দেখছি যে তাদের চেয়ে আমরা এডুকেশনে অনেক কম বরাদ্দ করছি। যদি আমরা ভুটান দেখি তারা 7%-এর উপরে ব্যয় করছে, আর আমরা সেখানে পার্শ্ববর্তী কান্ট্রি হয়ে আমরা 1.79
এবার করছি। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, শুধু বাজেট বাড়ালেই শিক্ষার গুণগত মান নিশ্চিত হয় না, কার্যকর বাস্তবায়ন ও সুশাসন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। শিক্ষা খাতেও যে খুব একটা পারফরমেন্স ভালো হচ্ছে তা না। ভালো ক্লাসরুম দরকার, আধুনিক ক্লাসরুম দরকার, কিন্তু তার ভিতরে যারা শিক্ষা দান করবেন সেই রকম গুণগত মানসম্পন্ন প্রশিক্ষক দরকার। সংবাদ সম্মেলনে জাতীয় শিক্ষা ভিশন প্রণয়ন, বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা খাতে দীর্ঘমেয়াদী অর্থায়ন পরিকল্পনা গ্রহণে গুরুত্ব আরোপ করা হয়। উন্নয়নশীল বিশ্বে যেভাবে লার্নিং ক্রাইসিস এটা ক্রাইসিস থেকে ক্যাটাস্ট্রফের দিকে চলে যাচ্ছে যদি আমরা অনতিবিলম্বে ব্যবস্থা না নিই, সেই জন্য বাজেটটা গুরুত্বপূর্ণ। 2030 সালের মধ্যে শিক্ষা খাতে জিডিপির 6% এবং জাতীয় বাজেটের 20% বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। শিক্ষার ক্ষেত্রে এভিডেন্স বেসড ডিসিশন মেকিংটা খুবই জরুরি। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করেছেন 25 বছর, সহকারী থেকে হয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এই অভিযোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শরীফুল ইসলামের বিরুদ্ধে। পিতা মোশাররফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বেবিচক ও দুদক। নাজমুল হাসানের রিপোর্ট। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও আকাশপথের সেবার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সেই প্রতিষ্ঠানেরই তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, এ চাকরি বাগিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে 2001 সালে। আর এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে। স্টার নিউজের হাতে আসা 1999 সালের 26 অক্টোবর ইস্যু হওয়া সেই সনদে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান আহাদ চৌধুরীর সই। তবে শরীফের জন্য কাল হয়েছে শেখ হাসিনার স্বাক্ষরটি। অভিযোগকারীদের দাবি, এ ধরনের সনদে প্রধানমন্ত্রীর সই থাকা অস্বাভাবিক। এছাড়া গোপালগঞ্জের গ্যাজেটভুক্ত 640 মুক্তিযোদ্ধার তালিকায়ও নেই শরীফুলের বাবা মোশাররফ হোসেনের নাম। এ নিয়ে একাধিক চেষ্টার পরও সাড়া মেলেনি শরীফুলের। এ প্রশ্নে বেবিচক বলছে, অভিযোগ দায়েরের পর শরীফুলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সনদ যাচাই বাছাইয়ের আবেদনও করা হবে শীঘ্রই। সেটা নিয়ে আমরা কাজ করছি ভাই, আমরা ভিতরে কাজ করছি যে দেখি তার যদি মুক্তিযুদ্ধ কোটা হয়ে থাকে তাহলে তো এক কথা, যদি মুক্তিযুদ্ধ কোটা না মেধা কোটা হয়ে থাকে তাহলে তো আরেক কথা। যদি আসলে মুক্তিযুদ্ধ কোটা না হয়, ভুয়া থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে নেবে। আইন অনুযায়ী ভুয়া সনদে সরকারি চাকরিতে প্রবেশের অভিযোগ তদন্তে প্রমাণ হলে রয়েছে ওই চাকরি বাতিলের বিধান। পাশাপাশি প্রতারণা ও জালিয়াতির অভিযোগেও নেওয়া যেতে পারে আইনি ব্যবস্থা। আইন পরিষ্কার, ফ্রড ভিসিয়েটেড এভরিথিং। কেউ যদি ফ্রড করে তার আর কোনো প্রোটেকশন নেই, তার একমাত্র তাকে শাস্তির ভিতর আনতে হবে। আর চাকরির ক্ষেত্রে এটা ভয়াবহ, কারণ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওদেরকে আমরা রাখি আমাদের স্বস্তির জন্য, নিরাপত্তার জন্য, আমাদের সার্ভিস দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে প্রথম কাজ হবে অভিযোগের সাথে সাথেই যদি প্রাইম অফিসি কেস থাকে, কিঞ্চিত সত্যতাও থাকে, সাথে সাথে তাকে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল প্রসিডিংসে যাবে। আর প্রমাণিত হওয়ার সাথে সাথেই তার দণ্ডবিধিতে তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে শাস্তির আওতায় আনতে হবে। বেবিচকের এই প্রকৌশলী কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের 150 কোটি টাকা আত্মসাতে করা দুর্নীতি দমন কমিশনের মামলারও আসামি। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। স্টার নিউজ দেখছেন, ফিরছি একটু পর। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লোপাট হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও জানিয়েছেন, জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ দেওয়া হবে। এছাড়া চীনের সহায়তায় দেশের বিভিন্ন জেলায় 20টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলেও জানিয়েছেন তিনি। আগামী 3 মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিপূর্ণভাবে চালু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি। জনগণের কাছে তারা দায়বদ্ধ ছিল না, হাসপাতাল কেমন চলছে বা কেমন চলা উচিত, রোগীদের কি করা উচিত, নোবডি কেয়ারড ইট, বিকজ তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কঠিনভাবে আমাদেরকে বার্তা দিয়েছেন।
দক্ষ মানব সম্পদ গঠনে শুধু একাডেমিক শিক্ষা নয়, কারিগরি শিক্ষার উপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী আরও যোগ করেছেন যে এবারের বাজেটে কারিগরি শিক্ষা খাতে 18,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বাজেটে শিক্ষা খাতে জিডিপির 3.5% বরাদ্দের পরিকল্পনা রয়েছে। শিক্ষামন্ত্রী অভিযোগ করেছেন এই সময় যে অতীতে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করা হলেও তা জিডিপির অনুপাতে সন্তোষজনক ছিল না। এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে শিক্ষা খাতে বিভিন্ন ইতিবাচক পরিবর্তনের কথাও তুলে ধরেছেন মন্ত্রী। পাশাপাশি শিক্ষা খাতে দুর্নীতি রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী টিবেটকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই সেক্টরে তিনি 18,000 কোটি টাকা বাজেট দিয়েছেন। আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাজেটটাকে শিক্ষায় ঢুকিয়ে তারা 1.69 করেছেন। এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যায়ক্রমে তিনি 5% পর্যন্ত উন্নত করবেন। কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় 4 দিন ধরে আটকা নারী শিশু সহ 9 জন। চরম মানবেতর দিন কাটছে তাদের। এর মধ্যেই গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশু সহ 6 জন, আর ফোনদুয়ারে আটকা আছেন 3 জন। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে দিন কাটাচ্ছেন তারা। নেই খাবার, নেই পানি। গেল রোববার ভোরে রৌমারীর 2 সীমান্ত দিয়ে 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি তা প্রতিহত করে। বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও এখনও কোনো সমাধান মেলেনি। বাজেট ঘোষণার পর বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে, এই দাবি করে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন। দুপুরে সচিবালয়ে চলমান বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করার প্রয়োজন হলে মন্ত্রণালয় তার জন্য প্রস্তুত আছে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকারের কাছে 17 লাখ চাল ও 3 লাখ টন গম মজুদ আছে। আজকে আমি এবং খাদ্য প্রতিমন্ত্রী মহোদয় আমরা বাদামতলির বাজার এবং পরবর্তীতে নয়াবাজার খুচরা বাজারে গিয়েছি। বাজার পরিস্থিতি যথেষ্ট, মূল্য পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল, সরবরাহ পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। আমাদের হাতে, সরকারের হাতে বিপুল পরিমাণ চাল মজুদ আছে। যদি কখনো প্রয়োজন পড়ে আমাদের ইন্টারভেনশন করার সেই সংগতি সামর্থ্য সরকারের হাতে আছে। সিটি কর্পোরেশন প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করলেও নাগরিকদের অসচেতনতার কারণে শহরকে পরিচ্ছন্ন রাখা কঠিন হয়ে পড়ছে, এমনটি জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। দুপুরে নগর ভবনে ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান হস্তান্তর অনুষ্ঠানে কথা জানিয়েছেন তিনি আরও যোগ করেছেন, বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের সনাতন নিয়ম বদলে ফেলার পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে প্রশাসক বলেছেন, কোনো পরিচ্ছন্নতা কর্মী দুর্ঘটনার শিকার হলে তার চিকিৎসার পুরো খরচ বহন করবে সিটি কর্পোরেশন। এর আগে অনুষ্ঠানে 4,950 জন পরিচ্ছন্নতা কর্মীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান করা হয়। এই ছিল এখনকার স্টার নিউজে। আপনাদের সঙ্গে ছিলাম আমি ফারদিন খান।